সারা ভারতে ভোট একটা উৎসব। আমাদের এখানে ভোট এই শাসক দলের কল্যাণে দাঁড়িয়েছে একটা যন্ত্রণাময় অভিজ্ঞতা। আমি জানি না এটা কবে শেষ হবে, কিন্তু এদের সহজে শোধরানোর কোনো লক্ষণ আমি অন্তত দেখতে পাচ্ছি না। ঘরের পাশে একটা রাজ্য উড়িষ্যা, 25 বছর ধরে সেখানে নবীন পট্টনায়কের নেতৃত্বে বিজু জনতা দল ক্ষমতায় ছিল। বিজেপি বিপুল শক্তি নিয়ে ক্ষমতায় এসছে। লোকসভা নির্বাচনে প্রায় একটা বাদ দিয়ে প্রত্যেকটা আসন পেয়ে গেছে, 20টা আসন পেয়ে গেছে। বিধানসভা নির্বাচনেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। একটা মানুষকে কেউ গিয়ে চড় মেরেছে। পশ্চিমবাংলায় এটা হচ্ছে কেন? তার কারণ হচ্ছে এই সংস্কৃতিটা এসছে বাম সংস্কৃতি। এখন সিপিএমের লোকজন মানে না, কিন্তু আমি পুরনো কাগজ দেখিয়ে দেবো, পুরনো কাগজের কাটিং দেখিয়ে দেবো দরকার হলে। প্রত্যেক ভোটের পরেই মানুষের ওপর হামলার ঘটনা সিপিএম ঘটাতো। কিন্তু সিপিএম যেখানে শেষ করেছিল সেখান থেকে এই বর্তমান শাসক দল শুরু করেছে। বিরোধীদের ভয় দেখানো, মারধর এবং সব কিছু সীমা ছাড়িয়ে গিয়েছিল 2021 সালে। 2021 সাল থেকে যে ভয়ঙ্কর প্রক্রিয়াটা এরা শুরু করলো, আজ 2024 লোকসভা নির্বাচনের পরেও সেই ট্র্যাডিশন সমানে চলছে। প্রশ্ন হচ্ছে কেন? উত্তর একটাই, এরা জিতেও নিজেদের জয় সম্পর্কে নিশ্চিত নয়। এরা জানে এই জয়ের মধ্যে প্রচুর জল রয়েছে, এই জয়ের মধ্যে প্রচুর লুকোছাপা রয়েছে, এই জয়ের মধ্যে এমন অনেক কিছু রয়েছে যে সেগুলো যদি প্রমাণিত হয় তাহলে বোঝা যাবে এই জয়টা জয় নয়। 2021-এ যা, 2024-এও তাই। তা বাইরে দেখায় আমরা বিপুলভাবে জিতলাম, তাহলে বিরোধীদের মারধর কেন? কারণ একটাই, যে এরা জানে বিরোধীরা যদি রুখে দাঁড়াবে তাহলে কিন্তু এদের ক্ষমতা থেকে চলে যেতে হবে। সেই ভয় যে বিরোধীদের একদম কথা বলতে দেবো না, ভয় দেখাবো, দরকার হলে প্রশাসনকে কাজে লাগাবো, যেভাবে হোক বিরোধী কণ্ঠস্বরকে একেবারে স্তব্ধ করে দেবো। এটা এক ধরনের ভয়ঙ্কর এক নায়কতন্ত্র, স্বৈরতন্ত্র। গোটা পশ্চিমবঙ্গে একদম বাম আমল থেকে চেপে আছে। বামেরা যেখানে শেষ করেছিল এরা সেখান থেকে শুরু করেছে। তারা যে ধরনের স্বৈরাচারী ছিল, এরা একেবারে নির্মম স্বৈরাচারী। ওরাও তাই, এরাও তাই, কারণ ওরাই তো রং বদলে এই দলে এসে সব ঢুকেছে। ফলে ব্যাপারটা প্রায় একই জায়গায় দাঁড়িয়েছে। এগুলোতে থেকে মুক্তি পেতে গেলে মানুষকে সচেতন হতে হবে, মানুষকে আরও রুখে দাঁড়াতে হবে। এবং আমি আশা করব এবারে অন্তত কেন্দ্রীয় সরকার এই ব্যাপারটায় নজর দেবে, কারণ এই রাজ্যে বিরোধী রাজনীতি করার ফলে যদি মানুষকে এরকম ভয়ঙ্কর নির্যাতনের মুখোমুখি হতে হয়, তাহলে গোটা পশ্চিমবাংলায় বিজেপির ভবিষ্যৎ আছে, থাকবে, সেটা অন্য কথা, কিন্তু রাজনৈতিক প্রক্রিয়া থেকে মানুষ ক্রমশ মুখ ঘোরাতে শুরু করবে। এটা আরেকটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হবে। মানুষ ভাবতে পারে রাজনীতিতে জড়াবো না, দরকার কি, ভোট দেবো না, ভোট দিলেই তো মাঠে যাবে। সেটা ভয়ঙ্কর অবস্থা হবে। তাই আমি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করব, এই ব্যাপারটার দিকে নজর দিন। গোটা ভারতবর্ষের যে জাগ্রত মানুষ, তাদের বলবো যে পশ্চিমবাংলার কথা ভাবুন। পশ্চিমবাংলার মানুষজন ভীষণ দুঃখে আছে। এরা একবার করে একবার করে মানুষের ওপর হামলা করে। এইটা বেশি দিন আর চলতে পারে না, চলতে দেওয়া উচিত নয়। স্যার, আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি বা দেখেওছি যে জেলা থেকে শুরু করে কলকাতা পর্যন্ত বিভিন্ন জায়গাতে যারাই বিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত, বা সেখানে বুথের এজেন্ট হোক বা সাধারণ কর্মী হোক, তাদের ওপরে হামলা করা, তাদেরকে মারধর করা, তাদেরকে এত ভয়ঙ্করভাবে মারধর করেছে যে তাদেরকে মুখ চোখ ফুলিয়ে দিয়েছে, তারা তাদের ফ্যামিলি কোথায় আছে জানতে পারছে না। এই যে ক্রমাগত হামলা চলছে, এরপরে বিজেপির যারা কার্যকর্তারা রয়েছেন তারা তাদেরকে নিয়ে এসে রেস্কিউ করেছেন, তাদেরকে শেল্টার দিয়েছেন। কিন্তু এটা কি লং টার্ম চলবে? কতদিন পর্যন্ত বিরোধী নেতারা তাদের পাশে থাকবেন? একটা কথা বলি, যতদিন না এগুলো ঠান্ডা হয়, মানুষ তার নিজের ঘরে ফিরে যেতে পারে, ততদিন ওদের পাশে থাকা উচিত এবং আমি মনে করি থাকা হবে। এ নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই। ভারতীয় জনতা পার্টি তার কর্মীদের পাশে দাঁড়ায়। কিন্তু এটা তো ঠিকই যে বৃহত্তর রাজনৈতিক প্রক্রিয়ার দিকে যদি তাকাই, এটা তার উপর একটা বিরূপ প্রতিক্রিয়া ফেলবে। আমি কতগুলো কথা বলি। বিরোধী বলতে এখানে বিজেপির লোকজনের উপরই হামলা হচ্ছে। আর কার ওপর হামলা হচ্ছে? মুর্শিদাবাদে 2-1 কংগ্রেস কর্মীর ওপর হামলা হয়েছে, আর 2-1টা খুব স্পোরেডিক ওয়েতে সিপিএমের পার্টি অফিসের উপর হামলা হয়েছে। কিন্তু মূলত 99.99% বিজেপির কর্মীদের উপর হামলা হয়েছে। ফলে বিজেপির ওপর এই যে হামলা, এটা একটা পরিকল্পিত। আমি তোমাকে যা বলি, গতকাল ভারতীয় জনতা পার্টির একজন কর্মী, তিনি একটা ভিডিও প্রকাশ করেছেন। একজন এমএলএর, তৃণমূলের এমএলএ, তিনি নির্দেশ দিচ্ছেন যে ওদের অ্যারেস্ট করাও, অ্যারেস্ট করার পর ওরা যখন জামিন পেয়ে বেরোবে এমন মারবে যে মুখটা যেন তার বাড়ির লোকজন চিনতে না পারে।
অর্থাৎ ক্যালকুলেটিভ ওয়েতে সন্ত্রাসটা হয়েছে এবং হচ্ছে। এই সন্ত্রাসটা স্পোরেডিক কোনো সন্ত্রাস নয়, এটা কোনো স্বয়ংক্রিয় সন্ত্রাস। সন্ত্রাস স্বয়ংক্রিয় হয় না, সন্ত্রাসের পেছনে চক্রান্ত থাকে। ফলে এটা এক ধরনের পরিকল্পিত চক্রান্ত, একটা পরিকল্পিত হিংসা। এটা চলছে ভারতীয় জনতা পার্টির কর্মীদের বিরুদ্ধে। এটাকে রুখে না দিলে আগামী দিনে পশ্চিমবাংলার রাজনীতির ভবিষ্যৎ কিন্তু এক মারাত্মক, কি বলবো, অন্ধকারের অতলে তলিয়ে যাবে। সন্দেশখালী থেকে যখন অনেকটা ভোট পেয়েছে বিজেপি, সন্দেশখালীর মহিলাদের ওপরে আবার নতুন করে সে অত্যাচার শুরু হয়েছে এবং সেখানকার মহিলাদের কাছ থেকে আমরা জানতে পারছি তাদেরকে ধরে রড দিয়ে পেটানো হয়েছে, তাদের শ্লীলতাহানি করা হয়েছে এবং তারা বাধ্য হয়ে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। এবং রেখা পাত্র, যিনি সন্দেশখালীর মহিলাদের প্রতিভূ হয়েছিলেন, তার কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। তো খুনের হুমকি পর্যন্ত তাদেরকে দেওয়া হচ্ছে, মানে তাদেরকে এই কথা বলা হচ্ছে যে দিদির ভাত খাবি কেন, দিদিকে তো ভোট দিসনি। কি বলবেন? না, কি বলবো, এখন সন্দেশখালী এমন একটা ঘটনা যেটা হঠাৎ করেই জনমানসে চলে এসেছিল, পাবলিক ডোমেইনে চলে এসেছিল। এরকম বহু সন্দেশখালী আছে গোটা পশ্চিমবাংলায়। মানুষ আক্রান্ত হচ্ছে, মানুষ মার খাচ্ছে, মহিলাদের ওপর শ্লীলতাহানি হচ্ছে। 2021-এ এমন কতগুলো জায়গা আছে যেখানে বিজেপি কর্মীরা ঘর ছাড়া ছিল, ঘরে ফিরতে চাইলে বলা হয়েছিল তোর বউটাকে আগে পাঠিয়ে দে, কিছুদিন আমাদের কাছে থাক, তারপর ঘরে ফিরবি। জেসিপি মেশিন দিয়ে ঘর ভেঙে দেওয়া হয়েছিল। জাস্ট ইমাজিন, কোনো সভ্য সমাজে এগুলো চলে, এগুলো হয়েছে। এবং এগুলোর বিরুদ্ধে এই রাজ্যের শাসক দলের একটা কথা নেই। এগুলোর বিরুদ্ধে সেই সমস্ত লোকগুলো যারা ইয়ে করেছিল যে নো ভোট টু বিজেপি, তাদের কোনো প্রতিবাদ নেই। আসলে লড়াইটা লড়তে হচ্ছে আমাদের মতো করে। ফলে এই সমস্যাগুলো আছে এবং এই সমস্যাগুলো কিন্তু আমাদের ফেস করতে হচ্ছে। খুব দুর্ভাগ্যের বিষয়, কিন্তু আমি বলছি আমরা কিন্তু এই সমস্যা ফেস করব, আগামী দিনে আবার লড়াই করব, লড়াইয়ের জায়গা থেকে সরে আসবো না। যা আমরা দেখতে পেলাম যে লোকসভা ভোটে যা হলো, এরপর বিধানসভা ভোট আসছে 2026-এ এবং সেই বিধানসভা ভোটকে টার্গেট করে যদি এগোতে হয় তাহলে সেক্ষেত্রে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত আইপ্যাক, দ্বিতীয়ত লক্ষ্মীর ভাণ্ডার এবং তৃতীয়ত মুসলিম ভোট পুরোপুরি বাদ। এই তিনটেকে বাদ, মানে এই তিনটেকে সরিয়ে রেখে কিভাবে জয় আসবে বিজেপির পক্ষে, কোনো প্ল্যানিং আছে? না, প্রথমত মুসলিম ভোট একদম বিজেপি পায় না, এই ধারণায় আমি বিশ্বাস করি না। ন্যাচারালি মুসলিম ভোট পুরোপুরি বাদ এরকম ভাবনা আমরা ধরবই না, কারণ মাননীয় প্রধানমন্ত্রীর একটা ভাবনাই আছে, তার একটা বক্তব্যই আছে, সবকা সাথ সবকা বিকাশ। আমরা তো সেই ভাবনা থেকে সরে আসিনি, সম্ভবও নয়। হিন্দু মুসলিম সবার উন্নয়ন আমাদের দরকার, আমরা সবার জন্য চেষ্টা করব এবং আমরা সবার কাছে ভোট চাইব। তাই মুসলিম ভোট ভাগ এটা আমরা বলবো না। স্যার, আমরা যা দেখতে পেলাম যে লোকসভা ভোটে যেরকম বিজেপির ফলাফল হলো, তো এরপরে টার্গেট হচ্ছে বিধানসভা ভোট যারা 2026-এ আসবে এবং সেখানে দাঁড়িয়ে আমাদের প্রথমেই তিনটে অপশনকে আমরা মনে করছি যে বাদ রাখতে হবে। সেটা হচ্ছে আইপ্যাক, প্রথমত আইপ্যাকের যেটা মানে টার্গেট থাকবে, দ্বিতীয় হচ্ছে যেটা লক্ষ্মীর ভাণ্ডার এবং তৃতীয় হচ্ছে মুসলিম ভোট। এই তিনটে বিষয়কে বিজেপিকে মাথায় রেখে তারপরে স্ট্র্যাটেজি তৈরি করতে হবে যে কিভাবে এগোনো যায় বা কিভাবে জেতা যায়। সেক্ষেত্রে কোনো স্ট্র্যাটেজি আছে কি? না, আমি প্রথমেই বলি যে মুসলিম ভোট একদম বাদ দিতে হবে এরকম কোনো ভাবনা নিয়ে তো কোনো দল এগোতে পারে না, আমরাও এগোবো না। মাননীয় প্রধানমন্ত্রীর যে ভাবনা, তার যে বক্তব্য, তার যে দর্শন, যে সবকা সাথ সবকা বিকাশ, একটা দেশে সমস্ত ধর্মের মানুষ তারা বিকাশের রাস্তায় থাকবে এবং বিকাশের প্রক্রিয়ার মধ্যে থাকবে, এটাতে সন্দেহের কোনো জায়গা নেই। তা মুসলিমরাও তার মধ্যে থাকবে, খ্রিস্টানরা থাকবে, জৈনরা থাকবে, বুদ্ধিস্টরা থাকবে, হিন্দুরা তো থাকবেই। ন্যাচারালি মুসলিমদের বাদ দিয়ে দেবো এই ভাবনা নিয়ে আমরা কখনোই এগোবো না। দ্বিতীয় কথা যেটা, আপনারা বেসরকারি সংস্থার নাম করলেন, এখন সেই বেসরকারি সংস্থা কোন দল তাকে এমপ্লয় করবে সেটা তাদের ব্যাপার। কিন্তু শোনা যাচ্ছে পশ্চিমবাংলার সমাজ এবং রাজনীতিতে কিছু বেসরকারি সংস্থা যারা এই সমস্ত রাজনৈতিক দলে, বিশেষত শাসক দলের সঙ্গে যুক্ত, তারা ফোন করে মানুষকে কিছু প্রলোভন দেখানো, তাকে এটা করা। এবারে নাকি ফোন করে করে বলা হয়েছে যে, শোনা কথা, আমি সত্যি কি নিজে বলতে পারবো না, যে ভোট যদি না দেন তাহলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। অর্থাৎ তারা কিন্তু নিজেদের সীমার বাইরে যাচ্ছে, ওভারস্টেপ করছে। তাদের এটা করার কথা নয়। তো তারা তো কোনো দলকে হেল্প করতে পারে, কোনো দলকে স্ট্র্যাটেজি তৈরি করতে সাহায্য করতে পারে। তারপরে তারা যদি মানে সমাজের মধ্যে ঢুকে পড়ে, এটা খুব বিপজ্জনক। সেটা ভাবতে হবে যে এরা আইনের মধ্যে কাজ করছে কিনা। বেআইনি কাজ করলে নিশ্চয়ই সে নিয়ে প্রশ্ন করতে হবে এবং যাতে বেআইনি কাজ করলে যা শাস্তি সেটা পেতে হয় সেটা দেখতে হবে। কিন্তু আমি কোনো সংস্থার নাম করছি না, কিন্তু কোনো সংস্থা যদি আইনের বাইরে কাজ করে তাহলে কিন্তু তাদের আইনের আওতায় নিয়ে আসার দরকার এবং আইন অনুযায়ী শাস্তি পাওয়ার দরকার।
আর একটা কথা, সেটা হচ্ছে 2026-এ বা যেদিনই হোক লোকসভা মানে বিধানসভা নির্বাচন, একটা বিষয় তো স্পষ্ট যে কোনো রাজনৈতিক দল তো আর হতাশ হয়ে হাল ছেড়ে দিতে পারে না। আমার মনে আছে 1977 সালে সিপিএম যখন ক্ষমতায় এলো, আমার বয়স তখন কম, কিন্তু মনে রাখার মতো বয়স হয়ে গেছে, মনে আছে। 77 থেকে 82, 82 থেকে 87, 87 পরে 92, তারপর 97 বদলে 96 ইলেকশন হয়েছিল। এইভাবে 5 বছর অন্তর অন্তর ইলেকশনগুলো হলো। প্রত্যেকবারই ইলেকশন হতো, সিপিএম জিততো এবং সিপিএম বিরোধীরা দীর্ঘশ্বাস ফেলতো, বলতো আর এখানে সিপিএমকে সরানো যাবে না। সেই সিপিএম তো সরে গিয়েছিল, অস্বীকার করার উপায় নেই। ন্যাচারালি রাজনৈতিক দল কখনো চিরস্থায়ী মানে বন্দোবস্ত নিয়ে আসে না, তাকে সরতেই হয়। এই সিপিএম আজকে শূন্য হয়ে গেছে, 4-5% ভোট পাচ্ছে। এই কংগ্রেস আজকে কোনো ক্রমে একটা পেয়েছে, 2-3% ভোট পাচ্ছে। মূল লড়াইটা বিজেপির সঙ্গে। আরে আমরা জিততে না পারি, মানুষ কিন্তু বিজেপির হাতেই দায়িত্ব দিয়েছে এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই চালানোর। যে শূন্য হয় সে ফার্স্ট হতে পারে না, যে সেকেন্ড হয় সে ফার্স্ট হতে পারে। আমাদের 39% ভোট আছে, আমাদের 12 জন সাংসদ আছে, আমরা 9টা আসনে এমনভাবে হেরেছি। একটু যদি আমরা মানে এক হচ্ছে উইনার্স লাক প্লাস আমাদের সাংগঠনিক যদি এটা ঠিক থাকতো, আমরা সেগুলো জিততে পারতাম। ফলে আগামী দিনে হতাশ হয়ে হাল ছেড়ে দেওয়ার কোনো মানে হয় না, কোনো প্রয়োজন নেই, হতাশ হয়ে হাল ছেড়ে দেওয়া হবেও না। স্যার, আপনি এই যে বললেন যে উইনার্স লাক এবং তার সঙ্গে সংগঠন, তো মানে তাহলেই আপনারা জিততে পারতেন। তো সেইভাবেই ভাবা যাচ্ছে যে 19 সালে যখন রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ, তখন কিন্তু 18টা আসন বিজেপি জিতেছিল, যেটা একরকম অসম্ভব হয়েছিল সেই সময়ের প্রেক্ষাপটে, অসম্ভবই ছিল। সেখানে দিলীপ ঘোষ 18টা আসন জিতিয়েছিলেন বিজেপিকে। তাহলে সেখানে দাঁড়িয়ে দিলীপ ঘোষকে যদি পরবর্তী রাজ্য সভাপতি নতুন করে করা হয়, তিনি বেশি উপযুক্ত হবেন নাকি শুভেন্দু অধিকারী বেশি উপযুক্ত হবেন, কি মনে হয়? এই প্রশ্নের উত্তর একজন বিজেপি কর্মী বা মুখপাত্র হিসেবে আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তার কারণ আমি শুধু একটা কথাই বলবো, দল যাকে মানে সভাপতি করবে, বিজেপির কর্মীরা তার হয়ে কাজ করবে, সেটা রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব তারা সিদ্ধান্ত নেন। মূলত কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ অনুযায়ী কাজ করা হয়, সেইটাই করা হবে। সুতরাং কে ভালো কে মন্দ আমি দুজনকেই চিনি, দুজনের সঙ্গে আমার যথেষ্ট ভালো সম্পর্ক আছে, বা আরও সমস্ত বিজেপি কর্মীর সঙ্গে কারোর সঙ্গে আমি ঝগড়াও করতে পারি না, করিও না। ফলে যেই হন না কেন প্রত্যেকেই কিন্তু বিজেপির কর্মীদের সঙ্গে নিয়ে চলবেন, এইটুকু সবাই জানে, আমিও সেই আশাই রাখি। কিন্তু আমার এখানে আরেকটা প্রশ্ন আছে, এই যে সংগঠন নিয়ে কথা হচ্ছে, সংগঠনের সঙ্গে যেটা প্রয়োজন, সংগঠন আমাদের কিন্তু আগের চেয়ে অনেক বেড়েছে, অস্বীকার করার উপায় নেই। এটা ঠিক 2018 সালে 19 সালে আমরা যখন 18টা আসন পেয়ে গিয়েছিলাম, তখন যা সাংগঠনিক কাঠামো ছিল, এখন সাংগঠনিক কাঠামো অনেক ভালো হয়েছে। তাহলে কেউ প্রশ্ন করতেই পারে যে 2018-তে যে ভোটটা পেয়েছিলাম আমরা 18টা আসন জিতে গিয়েছিলাম 2019 সালে, আমরা এবারে পেলাম না কেন? দেখো 2019 সালে আমরা 18টা আসন পেয়েছিলাম, 3টে আসন ন্যারোলি মিস করেছিলাম, 2টো আসন তো মানে জিততে জিততে হেরে গিয়েছিলাম, একটা আরামবাগ আর একটা মালদা দক্ষিণ, এবং আরেকটা দমদম 53,000 ভোটে হেরেছিলাম, যেগুলো লোকসভা নির্বাচনের নিরিখে কোনো ব্যবধানই নয় বলে আমার অন্তত মনে হয়। কিন্তু এটাও ঠিক, তারপরে আবার সংগঠন বেড়েছে। তাহলে কেউ বলতে পারে যে তাহলে সংগঠন বাড়ার পরেও আপনারা তাহলে এবারে 12 হয়ে গেলেন কেন? এগুলো অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, অনেক ফ্যাক্টর কাজ করে। আমি যেরকম 77 ইলেকশনের কথা বললাম, তখন আমাদের বয়স অল্প, কিন্তু আমার মনে আছে তখনও জনতা পার্টি বলে একটা দল হয়েছে, 70% লোকই জানতো না। ওই দল জেলের মধ্যে বসে তৈরি হয়, জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে সমস্ত বিরোধী দলকে ইন্দিরা গান্ধী জেলে ঢুকিয়ে দিয়েছিল, জরুরি অবস্থা করেছিল, এবং জেলে বসে ওরা সিদ্ধান্ত নিয়েছিল এই রাজনৈতিক কর্মীরা, এই নেতৃত্ব, যে ইন্দিরা গান্ধীকে সরাতে হলে লড়াই করতে হবে। প্রত্যেকেই জয়প্রকাশ নারায়ণকে বলেছিল যে আমরা অ্যালায়েন্স করব, দিয়ে লড়াই করব। জয়প্রকাশ নারায়ণ বলেছিলেন যে তোমরা সবাই নিজেদের আলাদা রাজনৈতিক অস্তিত্ব ভুলে একটা দল গঠন করো, তাহলেই আমি লড়াই করব, নইলে আমি লড়াই করব না। শেষ পর্যন্ত প্রত্যেকে, জনসংঘ, লোকদল, সব দল মিলে তারা তৈরি করেছিল জনতা পার্টি। কিন্তু তারপরেও তখন কিন্তু এই টেলিভিশন ছিল না, এই মোবাইল বলে কিছু তখন তো কোনো প্রশ্নই ছিল না। সোশ্যাল মিডিয়া কোথায় তখন? তখন ঘরে ঘরে টিভিও ছিল না। গ্রামে কারোর বাড়িতে টিভি হলে গ্রামের লোকজন ভেঙে দেখতে যেত টিভি জিনিসটা কি। তারপরেও মানুষ হারালো কি করে? ইন্দিরা গান্ধীকে। খবর কাগজ, একটাই মিডিয়া তখন, রেডিও আর খবর কাগজ। রেডিও পুরো কন্ট্রোল করতো সরকার। ফলে তারপরেও মানুষ তার দৈনন্দিন অভিজ্ঞতার ভিত্তিতে বুঝেছিল কংগ্রেসকে সরাতেই হবে, আর এদের সহ্য করা যাচ্ছে না, সরিয়ে দিয়েছিল। এখন যেটা হয়েছে, এখন এই যে সোশ্যাল মিডিয়াতে
হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে, ফেসবুকে, এগুলোতে নানা রকম ন্যারেটিভ তৈরি করা যাচ্ছে। কোথাও কিছু ঘটলে যেরকম মানে একটা প্রচার হচ্ছে, তার আবার পাল্টা প্রচার করা যাচ্ছে, এবং অনেক সময় সেগুলো ভুলভাবে প্রচার করা হয়। আমি বলছি, সন্দেশখালিতে কি ঘটেছে আমরা প্রত্যেকে জানি। সন্দেশখালিতে যদি সেখানে লোকে জমি দখল না হয়, তাহলে এই সরকার সেখানে তাদের সরকারি আধিকারিকদের নিয়ে গিয়ে মানুষের জমি ফেরতের প্রক্রিয়া করলো কেন? সন্দেশখালিতে জমি দখল হয়নি? সন্দেশখালিতে মহিলারা যখন তাদের উপর অত্যাচারের বর্ণনা দিয়েছে এবং আইনের আশ্রয় নিয়েছে, একজন মহিলা যখন বলছে সেগুলো বিশ্বাস করবো না? এই সরকার করলো কি, মানে এই শাসক দল করলো কি, একটা পাল্টা ভিডিও তৈরি করলো, ফেক ভিডিও। দেখো ইলেকশনের সময় যে ভিডিও হয়ে গেছে, সে নিয়ে আর কোনো কথা নেই, কিন্তু সে ফেক ভিডিও তৈরি করে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে তারপরেও সন্দেশখালী মানুষজন কিন্তু বিজেপিকেই জিতিয়েছে সন্দেশখালী অঞ্চলে, কিন্তু বাকি কতগুলো অঞ্চলে তারা অন্য কতগুলো কারণে শাসক দলকে জেতাতে পেরেছে। ফলে এগুলোই কিন্তু এখন রাজনৈতিক ব্যবস্থার অপরিহার্য অঙ্গ। এগুলো নিয়েই আমাদের চলতে হবে, কিছু করার নেই। তো আমরা তার রাতারাতি সোশ্যাল মিডিয়াকে বাদ দিতে পারি না, তাকে নিয়েই চলতে হবে, এবং আশা করি এগুলোই আমরা ব্যবহার করে আগামী দিনে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। স্যার, আমরা 21 সালে দেখেছিলাম যে সেইভাবে বিজেপির পক্ষ থেকে কোনো প্রমিনেন্ট মুখ যাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে দেখানো যায় সেরকম কাউকে আমরা দেখতে পাইনি। সেখানে 2026 সালে কি আমরা সেই রকম ভাবে সেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কি শুভেন্দু অধিকারীকে দেখতে পাবো? দেখো, মুখ্যমন্ত্রী প্রমিনেন্ট মুখ করে বিজেপি এই বিধানসভা ইলেকশনে, লোকসভা বিধানসভা একসঙ্গে হয়েছিল, উড়িষ্যাতে লড়াই করেছে কি করেনি? গতকালই একজনকে সেখানে মুখ্যমন্ত্রী প্রার্থী করা হলো, কেউ মুখ্যমন্ত্রী ক্যান্ডিডেট ছিলেন না, তারপরেও তো বিজেপি জিতেছে। একদম আমি 5 বছরের আগের কথা বলছি, তার আগে যখন হরিয়ানাতে লড়াইটা হলো, বিজেপি মনোহরলাল খাট্টারকে মুখ্যমন্ত্রী করবে, কোথাও তো বলেনি। 10 বছর আগের কথা। মনোহরলাল খাট্টার কিন্তু পরবর্তীকালে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তাই মুখ্যমন্ত্রী ফেস রাখতেই হবে এমন কোনো মানে নেই। আবার বহু ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর ফেস যদি পার্টি মনে করে যে মুখ্যমন্ত্রীর ফেস দরকার আছে, পার্টি করবে। সুতরাং মুখ্যমন্ত্রী ফেস থাকবে কি থাকবে না তার উপর লড়াই নির্ভর করে না। আরে জিতবে তো বিজেপি, জিতবে তো সিম্বল, এবং তারপরে দল কাউকে একটা মুখ্যমন্ত্রী করবে, নিশ্চয়ই পার্মানেন্ট কাউকে। দল যাকে মনে করবে যে আগামী দিনে তার নেতৃত্বে সরকার গঠন হবে, সেই হবে। আবার দল যদি মনে করে না, কাউকে মুখ্যমন্ত্রী ফেস রেখে সামনের দিকে এগোনো হবে, সেটাও হতে পারে। তবে সাধারণভাবে আমি দেখেছি বহু ক্ষেত্রে বিজেপি সেই অর্থে ইনি আমাদের মুখ্যমন্ত্রী, এর নেতৃত্বেই লড়বো, ইউজুয়ালি সব ক্ষেত্রে এটা করা হয় না। তো সেক্ষেত্রে তো যদি উড়িষ্যায় জেতা গেছে, অন্য রাজ্যে কেন জেতা যাবে না? যেতেই পারে, অসুবিধা কিছু নেই। স্যার, সামনে আবার 4টি বিধানসভা উপনির্বাচন রয়েছে, তো আপনার কি মনে হয় বিজেপি কি এখানে ঘুরে দাঁড়াতে পারবে? ফল কি একটু ভালো হবে? এই বিধানসভার উপনির্বাচনের অধিকাংশগুলোতে আমরা কিন্তু এগিয়ে আছি। মানিকতলাতে গতবারে যা ব্যবধান ছিল বিধানসভা নির্বাচনের চেয়ে, লোকসভা নির্বাচনের চেয়ে, বিধানসভায় 3500 হয়ে গেছে, লোকসভা নির্বাচন অনেক বেশি ছিল। তারপরে ওই বনগাঁ, বাগদা, এই জায়গাগুলোতে আমরা কিন্তু অনেকটা ভোটে এগিয়ে আছি লোকসভা নির্বাচনের নিরিখে। তাই ভোট যদি ঠিকঠাক হয়, অবশ্যই আমরা এই আসনগুলোতে জিততে পারবো। মানিকতলা আসনে আমাদের মানুষের কাছে যেতে হবে, বোঝাতে হবে যে এই দলটা পোস্টপোল ভায়োলেন্স কিভাবে করছে, এবং আমি আশা করি যে ডেফিনেটলি আমাদের ফল সেখানেও ভালো হবে। আমরা কনফিডেন্ট যে আমরা অবশ্যই একটা ভালো টক্কর দিতে পারবো এই শাসক দলকে। স্যার, এই যে নির্বাচনের পরে যখন নির্বাচনের ফলাফল বেরোলো, তারপর থেকেই দেখা যাচ্ছে যে বিজেপির অন্দরে একটা কাদা ছড়াছড়ির আবহ তৈরি হয়েছে, এবং মানে দেখা যাচ্ছে যে এই তিনটে বা দুটো দলে ভাগ হয়ে বিজেপি কর্মীরা নিজেদের মধ্যেই একটা পারস্পরিক দ্বন্দ্ব শুরু করে দিয়েছে। যেমন শান্তনু সিনহার মন্তব্য নিয়েও এখন হইচই শুরু হয়ে গেছে, কি বলবেন এ বিষয়ে? না, প্রথম কথা, বিজেপির অন্দরে কাদা ছোড়াছুড়ি হচ্ছে এইরকম কোনো তথ্য আমার কাছে অন্তত নেই। আমি নিজেও সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাক্টিভ, তো বিজেপির কর্মীরা পারস্পরিক কাদা ছোড়াছুড়ি শুরু করে দিয়েছে, এটা ঠিক নয়। দ্বিতীয় কথা হচ্ছে, এখন এই যে বললাম না, এখন হোয়াটসঅ্যাপ, ফেসবুক এগুলো এমন হয়েছে যে কিছু মানুষ লেখে, এখন কেউ যদি নিজেকে বিজেপি দাবি করে এবং লেখা শুরু করে, এগুলোকে আইডেন্টিফাই করা তো মুশকিল। তার কে মেম্বারশিপ নাম্বার খুঁজতে যাচ্ছে, কেউ বললো আমি বিজেপির লোক, দিয়ে ফেসবুকে পোস্ট মেরে দিল, সেই নিয়ে সমস্যা হতেই পারে। এগুলো নিয়ে অনেকেই করে কি, বাইরে হয়তো বাস্তবে মাটির কাছাকাছি কত কাজ করে সেটা বোঝা খুব মুশকিল, কিন্তু বাড়িতে বসে বসে ফেসবুকে লিখতে তো অসুবিধা কিছু নেই। হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা তৈরি করে তার মধ্যে লেখালেখি শুরু হয়ে গেল, এগুলো হয়।
কিন্তু বিজেপির অন্দরে যারা প্রকৃত বিজেপির কর্মী তারা কাদা ছোড়াছুড়ি করছে, এরকম কোনো অন্তত তথ্য আমার কাছে নেই। আর যার কথা তুমি বললে তিনি বিজেপির কর্মীই নন। তিনি একটা অভিযোগ এনেছিলেন যে অভিযোগের কোনো সারবত্তা নেই, কারণ তিনি পরে নিজেই ব্যাকট্র্যাক করেছেন তো যে আমি এই ধরনের কথা বলিনি। এবং তিনি মানে ইতিমধ্যে কংগ্রেস সেটাকে নিয়ে নানা রকম পাকানোর চেষ্টা করেছিল, ভোট পাকানোর চেষ্টা করলে উনি তারও নিন্দে করেছেন এবং উনি বলেছেন যে আমি সেই ধরনের কথা বলিনি। উনি নিজে তো পিছিয়ে এসছেন, প্লাস এর বিরুদ্ধে মানহানি মামলাও হয়েছে আদালতে ওনারই বক্তব্যের বিরুদ্ধে। এবার ওনাকে সামলাতে হবে। উনি মানহানি মামলা যদি চলে তাহলে যিনি এই ধরনের কথা বলেছেন তাকে প্রমাণ দিতে হবে, তা নইলে তার সমস্যা পড়তে হবে। ফলে যেটা কোর্টে গেছে এবং যিনি অভিযোগটা করেছিলেন বলে অন্তত শোনা যাচ্ছে তিনি নিজেই যদি পিছিয়ে আসেন তাহলে আর কিছু বলার থাকে না। তাই কাদা ছোড়াছুড়ি হচ্ছে এই কথাও আমি অন্তত বিশ্বাস করি না। স্যার, সোশ্যাল মিডিয়াতে মানে এর আগে যখন ভোটের সময় ছিল বা ভোটের আগে তখন একটা লাইন খুব ট্যাগ লাইন খুব বিখ্যাত হয়েছিল, মোদি কা পরিবার। তো এখন মোদিজি প্রধানমন্ত্রী হবার পর তিনি বলছেন যে ওই ট্যাগ লাইনটা সরিয়ে নিতে সোশ্যাল মিডিয়া থেকে, এবং এটা নিয়ে কুণাল ঘোষ তিনি কটাক্ষ করছেন যে মোদি কা পরিবার তাহলে লেখা হয়েছিল কেন, এখন তা মুছে ফেলারই বা কেন নির্দেশ দেওয়া হচ্ছে। এবং তার বক্তব্য যে বাংলার জনগণ এবং দেশের কাছে ধাক্কা খেয়ে নাকি বিজেপির এইরকম একটা ভাবনা চিন্তা তৈরি হয়েছে এবং এনডিএর অন্দরমহল যে টলমল এবং চোরাস্রোতে কাবু, এই পোস্টেই তার প্রতিফলন হচ্ছে। আমার কথা হচ্ছে কেউ স্বপ্ন দেখতেই পারে, পরপর দুবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পরেও ভারতবর্ষের রাজনীতিতে অ্যান্টি ইনকামবেন্সি সবসময় একটা ফ্যাক্টর। তারপরেও ইতিমধ্যে আমরা 240, আর যারা এইসব সমালোচনাগুলো করছে তারা 29। হ্যাঁ, আমাদের চেয়ে 211টা কম। ওই মাঝে মাঝে হয় মশা গিয়ে হাতির গায়ে কামড় দেওয়ার চেষ্টা করে, তা হাতি কি কিছু বুঝতে পারে? এরা সে মশার মতো, এখনো হাতির কাছাকাছি যাওয়ার চেষ্টা করুক না। এসব কথা বলার আগে নিজের ওজনটা কি সেটা ভালো করে বোঝা উচিত। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে মোদি কা পরিবার, এখনো আমরা মনে করি মোদি কা পরিবার। আবার এটাও তো ঠিক আমরা বিজেপির পরিবার, অস্বীকার করার উপায় নেই। আমরা কি পরিবারের অন্তর্ভুক্ত সেটা যদি প্রচার কিভাবে করব সেটা তো অ্যাবসলিউটলি আমাদের ব্যাপার। তাদের এ নিয়ে আমরা তো কথা বলার কোনো ভাড়া দিইনি, পারমিশন দিইনি। ওরা বললে বলবে, তাদের কি গুরুত্ব আছে। সেই তো একটাই বলবো, আগে বিজেপির ধারে কাছে যাওয়ার চেষ্টা করো, তারপর সমালোচনাগুলো করবো। আমরা দেখতে পেয়েছিলাম যে এর আগের বারও বাংলা থেকে 18 জন এমপি ছিলেন, কিন্তু একজনকেও পূর্ণমন্ত্রীর পদ দেওয়া হয়নি, এবং এবারেও দেখা গেল যে 2 জন প্রতিমন্ত্রীর পদ পেলেন। এবং এরপর থেকেই তৃণমূলের তরফ থেকে বারবার কটাক্ষ আসছে যে হাফ প্যান্ট মন্ত্রী এবং গরুর গাড়ির হেডলাইট। কি বলবেন? আসলে যারাই গরু গাড়ি হেডলাইট বলছে ওরাই গরু গাড়ি হেডলাইট। ওদের নেতা নেত্রীদের সব প্রধানমন্ত্রী বানাবে বলেছিল। ওটা হচ্ছে গরু গাড়ি হেডলাইট নাম্বার 1। গরুর গাড়ি হেডলাইট নাম্বার 2 এই পশ্চিমবাংলা শাসক দলের। আচ্ছা, এরা যখন ইউপিএ সরকারের অধীনে ছিল তখন তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এই দলকেই বলেছিলেন যে তোমরা 3টে থেকে 4টে ক্যাবিনেট মন্ত্রী নিতে পারো। নেওয়া হয়নি কেন? একজন ক্যাবিনেট মন্ত্রী, আর সবাইকে ওই তথাকথিত কোড আনকোড এইরকম মন্ত্রী, মিনিস্টার অফ স্টেট কেন বলা হয়েছিল? হাফপ্যান্ট মন্ত্রীটা খুব ভদ্র সভ্য নয়, সেই জন্য শব্দ নয়, সেই জন্য আমি বলছি না। এই শব্দটা প্রথম উদ্ভব করেছিল সিপিএম। বিশেষত ওই তৃণমূলের যারা মিনিস্টার অফ স্টেট হয়েছিল তাদের দিকে তাকিয়ে। আমি আবার বলছি, এই শব্দ আমি উল্লেখ করব না। তো তৃণমূল করেনি কেন? একমাত্র মমতা ব্যানার্জি কেন ক্যাবিনেট মন্ত্রী হয়েছিলেন? সৌগত রায়ের মতো স্ট্যাচারের লোককে কেন রাষ্ট্রমন্ত্রী রেখে দেওয়া হয়েছিল? আসলে এরা যখন অপরের দিকে তাকায় তখন আয়নাটা মুখের সামনে ধরতে হয়। ভাই, তোমার মুখে কটা দাগ আছে একটু দেখো না, তোমার চেহারাটা কেমন একটু নিজেরা দেখো না। ফলে এরা অপরকে বলতে আসে, এদের এই সমস্ত কিছু মুখপাত্র আজকাল এই শাসক দলের রাজ্যে তৈরি হয়েছে, তারা এই ধরনের কথা বলেই যায়। বলতে হয়তো যে তোমার দল 4টে তো মন্ত্রী পাওয়ার কথা ছিল, নাওনি কেন ক্যাবিনেট মন্ত্রী? একমাত্র মমতা ব্যানার্জি কেন ক্যাবিনেট মন্ত্রী হয়েছিলেন? কারণ একটাই, উনি চাননি যে ওনার সমান কেউ হোক ওনার দলে। এটা বোঝেনি কেন? এরা তো মানুষকে উত্তরগুলো দেওয়া উচিত। আরেকটা কথা বলি, কে কি মন্ত্রী হবে সেটা অ্যাবসলিউটলি নির্ভর করে প্রধানমন্ত্রীর ওপরে। প্রধানমন্ত্রী আর তিনি কাকে মন্ত্রী করবেন, কি দপ্তর দেবেন, এটা তাঁর প্রেরোগেটিভ। আর রাজ্যে মানে ক্যাবিনেট মন্ত্রী থাকলেই উন্নতি হবে, তা নইলে উন্নতি হবে না, এই ভাবনাটাও ঠিক নয়। কারণ উন্নয়ন নিয়ে একটা সার্বিক ভাবনা আছে মাননীয় প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সরকার তৈরি হয়েছে তার সার্বিক ভাবনা আছে। ওই ক্যাবিনেট মন্ত্রী কেউ থাকুক না থাকুক, উন্নতি প্রক্রিয়া চলবে, সে নিয়ে আটকানোর জায়গা নেই। কিন্তু
সেখানে এর আগে নবীন পট্টনায়ক ক্ষমতা থেকে ওনাকে সরিয়ে দিয়েছে, কিন্তু এটাও তো ঠিক উনি যতদিন ক্ষমতায় ছিলেন কেন্দ্রের সঙ্গে ঝামেলা তো বাঁধাননি, কেন্দ্রের সঙ্গে কথা বলে যোগাযোগ করে তিনি রাজ্যের উন্নয়নের চেষ্টা করেছেন। এন চন্দ্রবাবু নাইডু তিনিও রাজ্যের সঙ্গে কথা বলে উন্নয়ন করবেন সেই আশ্বাস তো দিয়েছেন মানুষকে। আমি বিহারের নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডুর কথা ছেড়ে দিলাম, তারা এনডিএ জোটের শরিক, কিন্তু আরো অনেকেই আছে যারা কেন্দ্রের সঙ্গে অপ্রয়োজনে দ্বন্দ্বের মধ্যে যায় না, তারা চায় সহযোগিতার মাধ্যমে উন্নতি করতে। এই রাজ্যে এত দ্বন্দ্ব কেন? আসলে এই সরকারটা চায় না, পশ্চিমবঙ্গের এই তৃণমূল সরকারটা, যে রাজ্যের কোনো উন্নতি হোক। এরা চায় যে রাজ্যটা দরিদ্র থাক, দরিদ্র থাকলে 1000 টাকা দেবো আর মানুষ 1000 টাকার জন্য দাঁড়িয়ে থাকবে আর আমাকে ভোট দেবে, এইরকম একটা ভাবনা ভেবে নিয়েছে। কিন্তু আবার আমি বলছি এই ভাবনার একটা সীমা আছে, এরা হয়তো সেই সীমাটা ক্রস করে গেছে। এরা বারবার ভাবছে মানুষ যা এরা বলবে মানুষ সেই অনুযায়ী কাজ করবে, 500 টাকা বাড়িয়ে দেবো, মানুষ ভোট দিয়ে দেবে। হ্যাঁ, পশ্চিমবঙ্গের এই দারিদ্র্যপীড়িত জায়গায় মানুষের কাছে হয়তো 500 টাকা বৃদ্ধি অনেক বেশি, কিন্তু কোনো না কোনো সময় মানুষের একটা ভাবনার চেতনা তৈরি হবে যে ঠিক হচ্ছে না, অনেক কিছু গোলমাল হচ্ছে, তখন এরা যাবে কোথায়? যেতেই হবে এদের। এটা হচ্ছে রাজনীতির কি বলবো ইতিহাসের একটা বড় গতিধারা, যে যেতেই হয় যারা ঠিকঠাক কাজ না করে। নবীন পট্টনায়ক উড়িষ্যার তো উন্নতি করেছেন, তাকেও তো চলে যেতে হলো। এটা তো পশ্চিমবাংলাটাকে প্রায় খাদের কিনারে নয়, খাদ থেকে নিচে ফেলে দিয়েছে, সেই অবস্থায় চলছে। সুতরাং মানুষের পেছনে আর কিচ্ছু নেই, দেওয়াল ছাড়া কিচ্ছু নেই। মানুষ ঘুরে দাঁড়াবে, আমরা অপেক্ষা করে আছি মানুষ কবে ঘুরে দাঁড়ায়। স্যার, একটা শেষ প্রশ্ন করছি যে আমরা সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যমে আমরা দেখতে পেয়েছি সেই ছবি যে সোহম চক্রবর্তীর দুর্ব্যবহার, সেটা আমরা দেখতে পেয়েছি। এবং এরপরে সেই যে রেস্তোরাঁর মালিক নিউ টাউনের, তিনি এখন অভিযোগ করছেন হাইকোর্টের কাছে যে রীতিমতো তাকে বারবার হুমকির মুখে পড়তে হচ্ছে, সোহম চক্রবর্তীর হুমকি দিচ্ছেন তাকে, এবং প্রাণ ভয়ে এবং নিজের সম্মান বাঁচানোর মানে সামাজিক সম্মান বাঁচানোর ভয়ে তিনি অবশেষে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। কি বলবেন? এখন মানুষ দেখুক কাদের নির্বাচিত করছে, কারা নির্বাচিত হচ্ছে। এই লোকটির বিরুদ্ধেই ইতিমধ্যে আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে, আমি জানি না, বলতে পারবো না, এটা প্রমাণ সাপেক্ষ, ভিডিও সত্যতা তো যাচাই করা হয়নি। কিন্তু যদি সত্যি হয় যে কথাগুলো যিনি বলেন, আমি বলবো তিনি কিন্তু খুব সুস্থ স্বাভাবিক মানুষ নয়, তার একটা ক্রিমিনাল মেন্টালিটি রয়েছে। আবার আমি বলছি এটা যদি প্রমাণিত হয়, কারণ কেউ যদি বলে ওগুলোকে অ্যারেস্ট করতে হবে, তারপর জেল থেকে বেরোলে এমন পেটাবি যাতে তার মুখ, মানে সোজা কথায় মুখের জিওগ্রাফিটা বদলে দাও, এই কথা যে বলে সে তো ক্রিমিনাল মেন্টালিটির লোক। অথচ শোনা যায় এই নাকি খুব ভালো ছেলে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমি জানি না সত্যি একজন এরকম হয় কেন। একবার তাপস পালের কথা আমার মনে পড়ছে, তাপস পাল এমনিতে নাকি ভদ্র ছেলে ছিল, অথচ সেই তাপস পাল কৃষ্ণনগরে কি বলেছিল গিয়ে শুনেছি, পরবর্তীকালে তার স্ত্রী এবং মেয়ের লেখা পড়েছি আমি একটা দৈনিক পত্রিকায়, যে খুব লজ্জা পেয়েছিল, পরে বলেছিল ওর কথা বলা উচিত হয়নি। এ হয়তো সেদিন লজ্জা, কোনো না কোনো দিন লজ্জা পাবে এই ধরনের কথাগুলো বলার জন্যে। আরেকটা কথা বলি, ওর যে পিএ ছিল সে অভিযোগ করছে ওপেনলি ক্যামেরার সামনে যে তাকে জেল খাটিয়েছে এনডিপিএস কেসে, মানে এ রাজ্যে যাকে খুশি এনডিপিএসে পাঠানো যায় জেলে, এবং সে 3 না 4 বছর জেল কেটে বেরিয়েছে। সে বলছে যে আমাকে জেলে পাঠিয়ে দিয়েছে, মেয়েরে জেলে ঢুকিয়ে দিয়েছে। তো কিরকম লোককে এরা নির্বাচিত করছে যে নিজের পিএকেই তার সঙ্গে একটু গোলমাল হতো এনডিপিএস মানে ওই গাঁজা কেস দিয়ে জেলে ঢুকিয়ে দেয়, যে বিরোধীদের বলে যে মেয়ের মুখের ভূগোল বদলে দাও। কেমন লোককে এসব মানে জনগণের প্রতিনিধি করা হচ্ছে? এর তো কেউ ধারে কাছে যাওয়া নেই, কখন মানুষকে মেরে দেবে। ফলে এই ধরনের লোক এসছে। এখন এরা পশ্চিমবাংলার এই যে রাজনৈতিক প্রক্রিয়া কি বলবো, একরাশ লজ্জা উপহার দিচ্ছে। আবার আমি বলছি এই ভিডিও যদি সত্য হয়, এখনো পর্যন্ত সে কখনো মানে এর বিরুদ্ধে মামলা করেনি। ওর যদি হিম্মত থাকে মানহানি মামলা করুক, ওর যদি হিম্মত থাকে তাহলে এই ভিডিও যে প্রকাশ্যে এনেছে তার বিরুদ্ধে মানহানি মামলা করুক, দেখবো তখন মেনে নেবো। তখন মেনে নেবো যে হ্যাঁ তাহলে আপনি ঠিক, যদি মামলায় প্রমাণিত না হয় তখন মেনে নেব। কিন্তু যতক্ষণ মামলা না করছে তাহলে ধরে নিতে হবে এটা করেছে। এবং এই ভিডিওতে অন্য যে গলা সে তো স্বীকার করেছে হ্যাঁ গলাটা তারই, একমাত্র এই অভিনেতাকে এর গলাটা ঠিক কিনা সেগুলো প্রমাণ সাপেক্ষ। এর যদি মনে হয় ওর নামে কুৎসা রটানো হচ্ছে, কোর্টে যাক না, তার বিরুদ্ধে মানহানি মামলা করুক। করবে না, করবে না আমরা জানি, কারণ করলে আরো অনেক কিছু বেরোবে। সুতরাং এই ধরনের মানুষকে নির্বাচন করা হচ্ছে। এবারে যে বসিরহাট কেন্দ্রে যিনি এমপি হয়েছেন তার আগে তার বিরুদ্ধে কত অভিযোগ ছিল, তারপরেও তো এমপি করা হয়েছে। অর্থাৎ এই শাসক দল এগুলোকে পাত্তাই দেয় না, মনে করে এরাই হচ্ছে এদের যোগ্যতার বড় বড় মাপকাঠি।
তাই যদি হয় তাহলে এ রাজ্য পরিষ্কার যেভাবে রাজনীতিটাকে লুম্পেনাইজ করছে এইটা মানে রাজ্যটাকে শেষ করে দিয়েছে। আর সবচেয়ে বড় কথা, সোশ্যাল মিডিয়ার কথা বললে, সোশ্যাল মিডিয়াতে ধরো এই আমি আগে পড়তাম না, এখন তোমাদের এগুলো যখন বেরোয়, এগুলো তোমরা ইউটিউবে দাও, আমি কিছুদিন আগে ওর ইয়েগুলো দেখছিলাম, তার মন্তব্যগুলো মানুষ করে। কিছু লোক তো গালিগালাজ করে, আমাদের উল্টোপাল্টা গালিগালাজ করে, আমি এটা জানতাম না। একজন বললো দেখবেন আপনাদের ভীষণ গালিগালাজ করে, কিছু লোক তো গালিগালাজ করে, তাদের থামাতে পারি আমরা, করে না। আসলে সামনে দাঁড়ানোর ক্ষমতা নেই, পেছনে গালিগালাজ করে কিছু লোক আনন্দ পায়। এই রকম যে লোকগুলোকে জনপ্রতিনিধি করা হচ্ছে তারা এই ধরনের কাজ করে আনন্দ পায়, ওই সবাই একই ক্যাটেগরি হচ্ছে যে এরা রাজনীতিতে থাকার যোগ্য নয়, এদের জোর করে বসানো হয়েছে, মিনিমাম পলিটিক্যাল ট্রেনিংটা নেই এবং এরা মিনিমাম পলিটিক্স কাকে বলে জানেই না, ফলে এই ধরনের ঘটনা ঘটবে। আর যদি একটু মাথায় বুদ্ধি থাকতো, এরা বুঝতো যে এটা কিন্তু কোনো স্থায়ী বিষয় নয়, কোনো না কোনো দিনই পথটা যেতে পারে, তখন কে বুঝবে এদের? সুতরাং যাই হোক, তো আমাদের আর কিছু করার নেই। মানুষ ভোট দিয়েছে, একটা অংশের মানুষ তো ভোট দিয়েছে, এরা চুরি প্রচুর করেছে, প্রমাণ আসছে, একের পর এক ভিডিও বেরোচ্ছে কীভাবে এক একটা পোলিং বুথে ধরে ধরে ইয়ে করা হচ্ছে, ভোট দেওয়া হচ্ছে। তারপরেও হয়তো কিছু লোক, দু চারটে লোক বা অল্প কিছু লোক তো নিশ্চয়ই এদের পক্ষে ভোট দিচ্ছে, সেটাই বা দিচ্ছে কী করে? আবার আমি বলছি সব কিছু একটা শেষ আছে, সেই শেষের মুখোমুখি একদিন এদের হতেই হবে। সেটার জন্য তো কোনো ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে লাভ নেই, আমাদের চেষ্টা করতে হবে, লড়াই করতে হবে, যাতে এই ভয়ঙ্কর দলটা পশ্চিমবঙ্গের ক্ষমতা থেকে চলে যায়। এবং আমরা আশাবাদী, আজ হোক কাল, কাল বাদে পরশু বা তারপরে আমরা সফল হবই, কারণ মানুষ আমাদের সেই দায়িত্ব দিয়েছে, মানুষ বিজেপিকে সেই দায়িত্ব দিয়েছে এদের ক্ষমতা থেকে সরানোর। এটা সিপিএমের কর্ম নয়, এটা কংগ্রেসের কর্ম নয়, বিজেপি এটা করে দেখাবে।